আনিস ভাই, আপনার গরুর খামারের সাথে কি কি ধরনের ব্যবসা আছে বলেন তো? গরুর খামারের সাথে আমরা 1992 সাল থেকে পোল্ট্রি ফার্ম করি। তো এর পাশাপাশি আমরা মাছ চাষ করি, তারপর হচ্ছে আমাদের অটো রাইস মিল আছে, তারপর হচ্ছে আমরা মুরগির খাদ্য, মাছের খাদ্য, গরুর খাদ্য এগুলা বিজনেস করি। আমরা সিপির এক্সক্লুসিভ ডিলার, সিপি ক্যাটেল ফিডের, এবং বাংলাদেশের লার্জেস্ট ডিলার সিপি ক্যাটেল ফিডের, খামারের বাংলাদেশের লার্জেস্ট ডিলার। সিপি অ্যানুয়াল প্রোগ্রামে পুরস্কার দেয়, পাইছেন? অ্যানুয়াল প্রোগ্রামটা 2016 সালে লাস্ট হয়েছে, ডিসেম্বর মাসে। এটা পুরস্কার পাইছি, আমি একটা বাইক পাইছি। মোটর বাইক? জি জি। এবং এই যে আমি 2025 সালে এই এপ্রিলের 11 তারিখে তাদের স্পন্সরে আমি উমরা করে আসছি সৌদি আরব থেকে। তাই? জি জি, গত বছর দুবাই ট্যুর ছিল, গত বছর দুবাই ট্যুর করে আসছি। দুবাইতে 6 দিনের ট্যুর ছিল। মাশাআল্লাহ, তাহলে তো আপনি এবং এই যে ক্রেস, আপনি কি মানে এই যে ক্রেস দেখতে পাচ্ছেন, এটা আপনি কি মানে ক্যাটেল ফিড বিক্রি করেন না পোল্ট্রি ফিড? আমরা আগে ক্যাটেল, পোল্ট্রি, ফিশ সবই সেল করতাম, তবে বর্তমানে আমরা ক্যাটেল ফিডে সেল করি বেশি। আপনি আমার বলেন, যখন খামারে কি করলে কি ক্ষতি হয়? আচ্ছা, খামারির প্রথম ক্ষতিটা হচ্ছে, খামারি যদি অতিমাত্রা বেশি ইনভেস্ট করে খামারে শুরুতেই, সে লস করবে। 1, 2 নম্বর হচ্ছে খামারে যদি রাখাল অথবা ম্যানেজারের উপর বেশি ডিপেন্ডেন্ট হয়, তার প্রাথমিক জ্ঞান যদি না থাকে, তাহলে লস করবে। 3 নম্বর হচ্ছে খামার কোন জায়গায় করতেছে। যদি দুধের খামার হয়, তার আশেপাশে দুধের মার্কেটিংটা কীভাবে হবে, দুধের বাজার কেমন হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর ফাইনালি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা খামারের জাত উন্নয়নের মাধ্যমে তার খামারি হওয়া লাগবে, কমার্শিয়াল খামারি হওয়া লাগবে। কারণ আমাদের দেশে তো রেডি কোনো গরু নাই যেটা কমার্শিয়াল খামার করবেন। সেক্ষেত্রে অবশ্যই ভালো বীজের সংস্থান করতে হবে, ব্যবস্থা করতে হবে। এবং গরুর হিট ডিটেকশনটা যদি সময় মতো না হয়, যেমন আমরা শুধু দোষ দিই যে গরু বাচ্চা ধরতেছে না, ওয়াশ দিতেছি, ট্রিটমেন্ট দিতেছে ডাক্তাররা, কিন্তু হিট ডিটেকশন যদি সময় মতো না হয়, সময় মতো হিট দিতে না পারে, সময় মতো বীজ দিতে পারবে না, সময় মতো বীজ না দিলে বাচ্চা ধরবে না। ঠিক আছে? আবার যে বীজটা দিচ্ছে, বীজের স্পার্মগুলা, শুক্রাণুগুলা সক্রিয় না, সংখ্যায় কেমন এবং শক্তিশালী কিনা, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এই সম্পর্কে নিশ্চিত হওয়া লাগবে। আর যে এআই করে তার দক্ষ, এআই মানে এআই যে করে তাকে দক্ষ হওয়া লাগবে। তো এই জিনিসগুলো যদি না করতে পারে, সে ফেল করবে। হ্যাঁ, আর সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে আপনার ভালো বাচ্চা না পাইলে, ভালো কোয়ালিটির বাচ্চা না পেলে, ভালো প্রজনন উত্তরাধিকার তৈরি না হইলে খামার লস করবে। আপনার এখানে দেখলাম যে বেশ মানে সরকার এবং বেসরকারি সব ধরনের সিমেন্ট ব্যবহার করে। জি। কেন? আচ্ছা, এইটা হচ্ছে যে আমি শুরুর দিকে তো সিমেন্ট অ্যাভেলেবল পাইনি, মানে সরকারি সিমেন্টের উপর ডিপেন্ডেন্ট ছিলাম। তারপর ব্র্যাকেট সিমেন্টের ইয়ে করলাম, তারপর হচ্ছে আপনার এসিআই জেন্টেক সিমেন্ট নিয়ে আসলো এগুলা। তো যখন যেটা যেভাবে পাইছে, আমার কাছে যেটা ভালো মনে হয়েছে, মানে ভালো কিছুর জন্যই পরীক্ষা নিরীক্ষা করা। তো এই করতে যা দেখেন আমার এখানে যে গরুগুলো আছে, এই গরুগুলোর মধ্যে পার্থক্যটা আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে আমার কি করতে হবে। ঠিক আছে? আমি যদি একটা জায়গায় পড়ে থাকতাম, হয় সবগুলো ভালো হইতো, তা না সবগুলো খারাপ হইতো। কিন্তু যেহেতু আমার এদের রিপোর্ট জানা ছিল না, বাংলাদেশে কেউ আমাকে তথ্য দিতে পারে না যে কোন গরুটার পারফরমেন্স কেমন হবে, যার জন্য আমি বিভিন্ন কোম্পানির বিভিন্ন বুলের সিমেন্ট ব্যবহার করে আমি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি যে আমি কোন বুলটার পারফরমেন্স কেমন, কার বাচ্চাদের প্রজননের পারফরমেন্স কেমন। এই জন্য বিভিন্ন রকম। আপনি পোল্ট্রি খামার করতে গিয়ে কোথায় কোথায় সমস্যাগুলো ফিল করছিলেন? আমরা পোল্ট্রি খামার করতে যাই, ডেইরি খামার করতে গিয়ে ডেইরি খামার করতে যে প্রথম সমস্যাটা হচ্ছে যে আমার তো মানে জাত উন্নয়নের জন্য কাজ করতে হয়েছে। ঠিক আছে? আমি ভালো জাতের বাচ্চা পাইনি, ভালো জাতের গাভী পাইনি, যার জন্য জাত উন্নয়ন করতে হয়েছে। তারপর হচ্ছে ফিডিংটা কিভাবে হবে, এই জিনিসটা সমস্যা ছিল। ভালো সিমেন্ট পাইনি, এটা একটা সমস্যা ছিল। তারপর হচ্ছে যে ধরেন ম্যানেজমেন্টটা, আপনার খাদ্য ব্যবস্থাপনাটা কেমন হবে, এই জিনিসগুলো সম্পর্কে ধারণা ছিল। তবে এগুলো আস্তে আস্তে ভুট্টোভাইয়ের সাথে পরামর্শ করে এটা আমি ঠিকঠাক করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। তারপর সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশের ডাক্তাররা বা অন্য কিছু কুয়াকরা তারা বলে রেডি ফিড ভালো না। কিন্তু আপনি যদি ভালো ব্র্যান্ডের রেডি ফিড ইউজ করতে পারেন, আপনার কমপ্লিট রেশনটা হচ্ছে রেডি ফিড। মানে আপনি রাফেজ যদি দেন, ঘাস খড় দিলেন, পাশাপাশি যদি আপনি একটা ছোট খামারের পক্ষে সুষম খাবার তৈরি করা সম্ভব না, কারণ হচ্ছে সয়াবিন লাগবে, তারপর হচ্ছে ভুট্টা লাগবে। 5টা গরুর জন্য এই বস্তা বস্তা কিনে আনা সম্ভব না। সেক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে রেডি ফিড ব্যবহার করা। এবং একটা ভালো মানের ভালো ব্র্যান্ডের রেডি ফিড আমি 13 বছর যাবত ইউজ করতেছি। ভুট্টো ভাই আরও বেশি সময় যাবত ইউজ করতেছি, সিপি ফিড ইউজ করতেছি। তো সেক্ষেত্রে একটা খামারিকে আমার পরামর্শ যে আপনি যেহেতু একটা ভালো রেশন তৈরি করার জন্য অনেক ব্যয়বহুল হয়ে যাবে, আপনার জন্য জোগাড় করা কঠিন হয়ে যাবে, মান নিয়ন্ত্রণ করা কঠিন, নিশ্চিত করা কঠিনের জন্য আপনি আপনার রেডি ফিড ব্যবহার করেন, ভালো একটা রেডি ফিড ব্যবহার করেন। ভালো একটা রেডি ফিড ব্যবহার করলে
আপনার গরুর অসুখ বিসুখ কম হবে, দুধের উৎপাদন ভালো থাকবে, তার স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকলে তার সবকিছু ভালো থাকবে। এটা হচ্ছে আমার পরামর্শ। আপনি ধরেন এই যে খামার করতে গিয়েছেন, গরু সংগ্রহ বেশি তো করেন নাই, জি। তাহলে ওই বিষয়টা আমরা সরি সরকার দিই, আপনি তো খামার করছেন, সরকারের কি ধরনের সহযোগিতা চেয়েছিলেন, পান নাই? আসলে সরকারি সহযোগিতার মধ্যে আমার সবচেয়ে বেশি চাওয়া ছিল হচ্ছে ভালো মানের সিমেন্ট, পর্যাপ্ত সিমেন্ট। এটা পাইনি কখনো। আর এমনিতে আমার সরকারের কাছে না, সরকারের কাছে তো ভ্যাকসিন চাইছে, সরকারের কাছে আমার ডাক্তারি পরামর্শ চাই। ডাক্তারি পরামর্শ সরকারের কাছে আমার যাওয়ার প্রয়োজন হয় না। ভুট্টো ভাইয়ের কাছে সাথে পরামর্শ করে, আর হচ্ছে আমাদের এখানে আমাদের মুরব্বী আছেন দেলোয়ার স্যার, আপনার ডিএলও ছিলেন, ওনার সাথে পরামর্শ করে আমার হয়ে গেছে। আপনার ডাক্তারি সহায়তার প্রয়োজন হয় না। কিন্তু বড় দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে ভ্যাকসিন আর একটা হচ্ছে আপনার সিমেন্ট। তো ভ্যাকসিনটা, অ্যানথ্রাক্স ভ্যাকসিনটা মোটামুটি ছিল, অ্যাভেলেবেল ছিল, কিন্তু সিমেন্টটা পাইনি। সিমেন্টটা না পাওয়ার কারণে এর পিছনে আমাদেরকে অনেক বেশি ব্যয় করতে হচ্ছে। আমাকে সিমেন্ট ইম্পোর্ট করতে হয়েছে, সিমেন্ট ইম্পোর্ট করছে। তারপর হচ্ছে আপনার বেসরকারি কোম্পানির সিমেন্ট অনেক বেশি দামে কিনতে হয়েছে, রিস্ক নিতে হয়েছে, এই কাজটা করতে হয়েছে। এছাড়া আমার চাওয়া তেমন কিছু ছিল না। ভ্যাকসিন আর অন্য কোনো সাপোর্ট সরকারের কাছে ওইভাবে পাইনি। খামারিও এত সহজ নয়। জি, খামারিও এত সহজ নয়। তাহলে আমাদের খামারি হতে গেলে সরকারের কি ধরনের সহযোগিতা দরকার? সরকারি যে সুবিধাটা দরকার সেটা হচ্ছে যে আপনার খামারিদেরকে ট্রেন আপ করা। ট্রেন আপের বিষয়ের মধ্যে থাকবে হচ্ছে তার জাত উন্নয়নের বিষয়টা, ভালো প্রজনন কীভাবে তৈরি করা যায়, ভালো বাচ্চা কীভাবে তৈরি করা যায়, অধিক দুধের গরু বা অধিক মাংসের গরু কীভাবে উৎপাদন করা যায়, এই জিনিসটা হচ্ছে। তার হচ্ছে একটা খামার কীভাবে, একটা শেড কতটুকু উঁচু হবে, তার পানি ব্যবস্থা কীভাবে হবে, গোসলের ব্যবস্থা কীভাবে হবে, তার খাদ্যে কোন কোন উপাদানগুলো থাকতে হবে, কতটুকু খাদ্য থাকতে হবে, এই সামগ্রিক বিষয় সম্পর্কে প্রাথমিক যে ধারণাগুলো, তথ্যগুলো, এই তথ্যগুলো খামারিকে দেওয়া উচিত। এবং খামারি যাতে এটা সরকারের কাছে জানতে পারে। ইউটিউব দেখে বা বিভিন্ন রকম দেখে তারা বিভ্রান্ত হচ্ছে, বিভিন্ন রকম রাখালের কাছ থেকে বা বিভিন্ন অঞ্চলের লোকজনের কাছ থেকে বিভ্রান্ত হচ্ছে। তারা বিভ্রান্ত না হয়ে যাতে আপনার এই তথ্যগুলা, মানে ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে ব্রিড ডেভেলপমেন্ট, মানে জাত উন্নয়ন, এই কাজগুলো যাতে স্মুথলি করতে পারে, এই সংক্রান্ত প্রশিক্ষণ একটা খামারের দরকার, খুব জরুরি। এটা সরকারের করা উচিত। গোখাদ্যের দামের ব্যাপারে কি কোনো আপনার কিছু বলার আছে? গোখাদ্যের দাম তো অনেক বেশি। গোখাদ্যের শুধু দাম বেশি না, গোখাদ্যের মান নিয়ন্ত্রণ করার যে কাজটা সরকার যেভাবে করার কথা চলে গেছে, করতে পারতেছে না। বাজারে ভেজাল সয়াবিন, ভেজাল ভুট্টা, ভেজাল মুসুরি, খেসারি, ভেজাল গমের ভুসি, এই সয়লাভ, যেটা আমরা বেশি টাকা দিয়ে তো কিনতেছি এক, দুই নম্বর হচ্ছে আমরা ভালো মানের জিনিসটাও পাচ্ছি না। তো গভর্নমেন্টের এর মান নিয়ন্ত্রণ এবং মান নিয়ন্ত্রণ, মান এবং মান, দাম, এই দুইটা নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা থাকা উচিত। যেমন ভুসির অবস্থায় তার এক্সপায়ার ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট থাকা দরকার। তার ফুড ভ্যালু কী কী আছে, প্রোটিন এনার্জি কতটুকু আছে, এই জিনিসটা থাকা দরকার। কুড়া মুসুরি সবগুলোতে উৎপাদনের তারিখ, মেয়াদ উৎপাদনের তারিখ, এই জিনিসগুলো থাকা জরুরি। যদি এগুলো থাকে এবং তার মধ্যে মূল্যের একটা সেল থাকা উচিত, যে তার সর্বোচ্চ খুচরা মূল্য কত হবে। যদি এইভাবে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা যায়, আমরা প্রান্তিক পর্যায়ে খামারিরা যেভাবে ঠকতেছি, এইভাবে আমরা ঠকবো না ইনশাল্লাহ। আমরা একটা ভালো প্রফিট করতে পারবো। এবং খাদ্যের দাম, দুধের দাম বা মাংসের দামের সাথে যাতে একটা সহনীয় পর্যায়ে থাকে। খাদ্যের দাম যদি কমানো যায়, দুধের দাম, মাংসের দাম এমনিতে কমে আসবে, কমানো সম্ভব, এটা অসম্ভব কিছু না। আমারও কিন্তু দুধের দাম এবং মাংসের দাম কিভাবে কমাবো সেটা আমরা, আপনাকে যদি পণ্যের দাম কমাতে চান, তাহলে হচ্ছে আপনার উৎপাদন খরচ কমাতে হবে। উৎপাদন খরচ বেশি হচ্ছে, আমাদের বিদ্যুৎ বিল বেশি। আমরা অনেকদিন যাবৎ যুদ্ধ করতেছি আমাদের ফার্মের বিলটা কৃষিতে নিয়ে আসার জন্য, কিন্তু এটা অনেক প্রতিশ্রুতি অনেক জায়গায় দিচ্ছে, কিন্তু এটা বাস্তবায়ন হয় নাই। বিদ্যুৎ বিল বেশি, আমাদের লেবার খরচ বেশি হচ্ছে, আমাদের খাদ্যের খরচ বেশি। তো এই সমস্ত জিনিসগুলো যদি, খাদ্য খরচ, বিদ্যুৎ বিল, এই সমস্ত জিনিসগুলো যদি কমায় নিয়ে আসা যায়, এই জিনিসগুলো কমায় নিয়ে আসা গেলে আপনার দুধের দাম, মাংসের দাম কমায় নিয়ে আসা সম্ভব। আসলে সম্ভব? অবশ্যই সম্ভব। উৎপাদন খরচ কমলে পণ্যের দাম অবশ্যই কমানো সম্ভব, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আনিস ভাই, আপনি অনেক সুন্দর তথ্য দিচ্ছেন, আপনার কাছে অনেক কিছু শিখতে হলো। আপনি আর ক্যামেরার দিকে তাকিয়ে বলেন। আচ্ছা, আমার এখানে একটু অ্যাড করার আছে। আপনি তো অনেক কথা বলছেন, আসল জায়গায় হাত দেন নাই। সেটা হচ্ছে যে আমাদের দেশের খামারিরা খামার করতে যা ঠকতেছে, প্রতারিত হচ্ছে। গরু কিনতে যায় নানানভাবে উলান বড় করে বা বিভিন্ন রকম করে, মেকানিজম করে বেশি দুধের গরু দেখাচ্ছে, খামারিরা প্রতারিত হচ্ছে। খামারিদেরকে যারা নতুন গরু কিনতে যাচ্ছে প্রতারিত হচ্ছে। তো এই খামারি যারা প্রতারিত হচ্ছে আর যারা প্রতারণা করতেছে, এটা একটা বিহিত হওয়া উচিত। যারা প্রতারণা করতেছে তারা যাতে প্রতারণা করতে না পারে, এবং প্রতারণা করলে যাতে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হয়। একদিকে প্রাণীর ক্ষতি হচ্ছে, আর একদিকে উদ্যোক্তার ক্ষতি হচ্ছে। তো আমরা যেহেতু বাজার থেকে গরু কিনে ফার্ম করি,
বাজার থেকে গরু কিনা ফার্ম করার ক্ষেত্রে আমরা ব্যাপারীদের উপর নির্ভরশীল বা দালালদের উপর নির্ভরশীল। তো দালালরা যেভাবে প্রতারণা করতেছে ঠকাচ্ছে, অনেকগুলো উদ্যোগ, অনেক বড় বড় উদ্যোগ নষ্ট হয়ে যাচ্ছে, ভালো ভালো উদ্যোগ প্রতারিত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো গরু এই যে বেচা কেনার যে জায়গাটা, যারা বেচা কেনার সাথে ইনভলভ, এই টোটাল সিস্টেমটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসলে আমরা আরো স্থিতিশীল হবে এই বিশেষ করে ডেইরি সেক্টরটা। খামারি খামারি হওয়াটা সহজ হবে হচ্ছে যদি খামারি আপনার প্রাথমিক জ্ঞান নিয়ে খামার শুরু করে। হয় দুধের দাম কম বাড়াইতে হবে, দুধের দাম বাড়াইতে হলে আপনার যে সমস্ত গুঁড়া দুধ দেশে আমদানি হয় এই গুঁড়া দুধের আমদানি বন্ধ করতে হবে, অথবা উৎপাদন খরচ খাদ্যের দাম কমাতে হবে। খাদ্যের দাম কমাইলে আপনি কম দামে দুধ বেচে প্রফিট করতে পারবেন। আর একটা পাশাপাশি হচ্ছে যে আপনি জাত উন্নয়ন করতে পারেন। আপনার যদি মিল্ক প্রোডাকশন বেশি হয় সেক্ষেত্রে আপনার খাদ্যের দাম একটু বেশি হলেও আপনার উৎপাদন খরচটা কমে আসবে। হ্যাঁ, কিন্তু ওই যে আমুল যে দুধটা আসে বাংলাদেশে, এই শুধু আমুল দুধটা, ইন্ডিয়ান আমুল দুধটা যদি বন্ধ করা যায়, হ্যাঁ, তাহলে দুধের চাহিদা আমার মনে হয় 3 গুণ হয়ে যাবে বাংলাদেশে। আমুলের ব্যবহার বাংলাদেশে এত বেশি, আপনার বেকারিগুলাতে, তারপর হচ্ছে মিষ্টির দোকানগুলোতে এত বেশি। তো সেক্ষেত্রে ওই দুইটা, একটা হচ্ছে আপনার উৎপাদিত পণ্যের দাম বাড়াইতে গেলে আপনার দেখা যাচ্ছে যে ইম্পোর্টেড যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, বিশেষ করে আমুলের মতো প্রোডাক্ট বন্ধ করতে হবে, অথবা উৎপাদন খরচ কমাতে হবে। এর কোনো বিকল্প নেই। এখন আমার কিছু প্রবাসী ভাই আছেন এবং যারা অন্য ট্রেডে বিজনেস করেন, তারা হয়তো এই ট্রেডে আসতে চায়। বিশেষ করে প্রবাসী ভাই হয়তো 20 বছর বিদেশে আছে, তার কাছে 30 লাখ 20 লাখ টাকা আছে, দেশে আসছে, এখন একটা কিছু করতে চায়। সে যদি ডেইরি খামার করতে চায় তাকে কি করতে হবে, পোল্ট্রি খামার করতে চাইলে কি করতে হবে, আপনার একটু অভিজ্ঞতা আছে। আচ্ছা, যারা প্রবাসী আছেন, প্রবাসী ভাইদের প্রতি আমি আমার সালাম এবং শ্রদ্ধা নিবেদন করতেছি। আপনারা দেশে দালাল বা বাটপাড়ার খপ্পরে পড়ে বিনিয়োগ করতে যাবেন না। আপনারা দেশে একজন ভালো খামারি আছে, একজন ভালো গরু দরকার। আপনি যদি একটা ভালো গরুর ভালো শিষ্য হতে পারেন, যেমন আমার একটা গরু আছে, আমি গরুর হাত ধরে শিষ্য হয়েছি। তো আপনি যদি একটা ভালো খামারের সংস্পর্শে থাকেন, যে সফল খামারি, ভালো জানে এবং আপনাকে ভালো পরামর্শ দেবে, এরকম একটা খামারের সংস্পর্শে যদি আপনি থাকতে পারেন, আপনি পাশাপাশি 10টা খামারের সাথে কথা বললেন, এর মধ্যে বেস্ট যে তার সাথে পরামর্শ করে আপনি যদি আপনার বিনিয়োগ করেন, আপনি গরু সংগ্রহ করেন, আপনি যদি খামার শুরু করেন, সেক্ষেত্রে আপনি ভালো করবেন, ঠকবেন না ইনশাল্লাহ। এটা এর জন্য আপনি বিনিয়োগ করার আগে প্রাথমিক জ্ঞান নেন একজন ভালো খামারি, যার ফার্স্ট হ্যান্ড নলেজ আছে, যে খামার করতেছে এবং সাকসেসফুল করতেছে, কোনো দালাল বাটপার বা ব্যাপারী না, প্রকৃত খামারি। ধন্যবাদ সবাইকে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।